ইরানের আকাশ। হঠাৎ তেহরানের সামরিক সদর দপ্তরে একটি জরুরি বার্তা পৌঁছায়। একটি অজানা স্টেলথ ড্রোন ইরানের আকাশ সীমায় প্রবেশ করেছে। সেটি ছিল আমেরিকার তৈরি লকহিড মার্টিনের অত্যাধুনিক RQ-170 সেন্টিনেল ড্রোন। পঞ্চম প্রজন্মের এই ড্রোনটিকে তখন পর্যন্ত কোনো দেশের রাডার সহজে ধরতে পারত না। কিন্তু সেদিন ভাগ্য ছিল ভিন্ন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট সক্রিয় করে। কয়েক মিনিটের মধ্যে ড্রোনটির GPS সিগন্যাল জ্যাম করা হয় এবং অলৌকিক বা আশ্চর্যজনকভাবে সেটি প্রায় অক্ষত অবস্থায় ইরানের মাটিতে অবতরণ করে। সামরিক রহস্য ফাঁস, আমেরিকার দুঃস্বপ্ন। 2011 সালের এই ঘটনা দ্রুতই বিশ্বজুড়ে এক বিরাট ভূ রাজনৈতিক বিষয়ে পরিণত হয়। যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা তখন মন্তব্য করেছিলেন, RQ-170 সেন্টিনেল একটি চলমান প্রযুক্তিগত ল্যাবরেটরি। এটি ইরানের হাতে পড়া মানে যুক্তরাষ্ট্রের সামরিক রহস্য ফাঁস হয়ে যাওয়া। ওয়াশিংটন পোস্টে লিখেছিল, ড্রোনটি হারানো কেবল একটি যন্ত্র হারানো নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের গোপন সামরিক সফটওয়্যারের এক অনবদ্য ক্ষতি। প্রায় 2000 কিলোমিটার রেঞ্জের এই ড্রোনটি তখন ওসামা বিন লাদেনকে খুঁজে বের করার অভিযানেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। কিন্তু সেই প্রযুক্তি রাতারাতি পরিণত হল আমেরিকার জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্নে। রিভার্স ইঞ্জিনিয়ারিং এ জন্ম নিল শাহিদ ড্রোন। ইরানের হাতে ধরা পড়ার পর শুরু হয় এক নতুন অধ্যায়, রিভার্স ইঞ্জিনিয়ারিং। ইরানের প্রকৌশলীরা মাত্র 18 মাসে ড্রোনটির মূল কাঠামো পুনর্নির্মাণ করতে সক্ষম হন। এর ফলস্বরূপ জন্ম নেয় ইরানের নিজস্ব শাহিদ 191 এবং শাহিদ 197 সিরিজের ড্রোন। ইসরায়েলি সংবাদ মাধ্যম বিশ্লেষণ করে বলেছে, ইরান শুধু কপি করেনি, বরং প্রযুক্তিটিকে নতুন স্তরে উন্নীত করেছে। শাহিদ এখন শুধু নজরদারি ড্রোন নয়, এটি এখন আক্রমণাত্মক অস্ত্র। ড্রোনটির প্যালোড 500 কেজি থেকে বাড়িয়ে 100 কেজি ধরা হয়েছে এবং এতে যুক্ত করা হয়েছে 3টি ইয়ার্ড টু গ্রাউন্ড মিসাইল। এই মডেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর উন্নত ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি। ইরান দাবি করেছে, এই ড্রোন শত্রু রাডারকে ধোঁকা দিতে সক্ষম এবং প্রয়োজন হলে ভুল সংকেত পাঠিয়ে প্রতিপক্ষের প্রতিরক্ষা ভেঙে দিতে পারে। ডিফেন্স পোস্ট লিখেছে, RQ-170 ছিল যুক্তরাষ্ট্রের গর্ব, কিন্তু প্রযুক্তির পুনর্জন্ম এখন তেহরানের হাতে। ইসরায়েলের সবচেয়ে বড় ভয় এখন এই শাহিদ ড্রোন। বিশ্লেষকরা বলছেন, যদি ইরান একযোগে শাহিদ ড্রোন দিয়ে প্রথম আঘাত হানে, তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বা ডেভিড স্লিং সিস্টেম অন্তত 60 থেকে 70% অচল হয়ে পড়তে পারে। কারণ স্টেলথ প্রযুক্তির এই ড্রোনগুলো শনাক্ত করা তাদের পক্ষে সবসময় সম্ভব নয়। প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়লে ইরানের অন্যান্য সাধারণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র সহজেই ইসরায়েলি শহরগুলোতে আঘাত হানতে পারবে। ইরানের এই প্রযুক্তিগত উদ্ভাবন তাকে শুধু আত্মনির্ভরশীল সামরিক শক্তিতে পরিণত করেনি, বরং আন্তর্জাতিক অস্ত্র বাজারেও জায়গা করে নিয়েছে। আজ রাশিয়াও ইরান থেকে ড্রোন কিনেছে। প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতি ঠেকাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি করবে? বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের সক্ষমতা যত বাড়ছে, যুদ্ধের ঝুঁকি ততই বাড়ছে। তেহরানের সামরিক ঘাঁটিতে এখন সারি সারি দাঁড়িয়ে আছে শাহিদ ড্রোন। প্রশ্ন হলো, কখন সেই মুহূর্ত আসবে যখন ইরানের আকাশ থেকে একদল স্টেলথ ড্রোন একসাথে উড়ে গিয়ে ইতিহাস বদলে দেবে? অস্ত্র ছাড়বে হামাস? যুদ্ধবিরতির মাঝেও উত্তাল প্রশ্ন। গাজায় যুদ্ধ থেমেছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিও হয়েছে, কিন্তু এখন বড় প্রশ্ন, হামাস কি আসলেই অস্ত্র ছাড়বে? এই প্রশ্নেই আটকে আছে চুক্তির ভবিষ্যৎ। ইসরায়েল চায় হামাস পুরোপুরি অস্ত্র জমা দিক, গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিক, এমনকি সংগঠন হিসেবেও ভেঙে পড়ুক। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। হামাস প্রকাশ্যে অস্ত্র সমর্পণের যে কোনো দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। তবে কিছু বিশেষজ্ঞ বলছেন, হামাস গোপনে আলোচনায় কিছু ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছে। ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনসের গবেষক হিউ লোভ্যাটের ভাষায়, অস্ত্র ছাড়ার বিষয়ে হামাসের অবস্থান এখন সবচেয়ে বেশি বদলেছে। তিনি আরও জানান, হামাস কিছু আক্রমণাত্মক অস্ত্র, বিশেষ করে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সমর্পণে আগ্রহ দেখিয়েছে। তবে হালকা অস্ত্র, সুড়ঙ্গ ব্যবস্থার মানচিত্র কিংবা প্রতিরোধমূলক ক্ষমতা তারা ছাড়বে না বলেই মনে করা হচ্ছে। হামাস অস্ত্র ছাড়বে, কিন্তু শর্ত সাপেক্ষে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের গবেষক আজমি কেশাউই মনে করেন, হামাস তখনই অস্ত্র ছাড়বে যখন ইসরায়েলি দখল শেষ হবে এবং একটি গ্রহণযোগ্য ফিলিস্তিনি নেতৃত্ব গাজার দায়িত্ব নেবে। কেশাউই বলেন, হামাস তাদের অস্ত্র শুধু তখনই দেবে যখন এগুলোর আর দরকার থাকবে না,
অর্থাৎ প্রতিরোধের পথ পুরোপুরি বন্ধ হলে তবেই নিরস্ত্রীকরণ সম্ভব। এটাই হামাসের মূল বার্তা। গাজার মাটিতে এখন শুধু হামাস নয়, আরও সশস্ত্র গোষ্ঠী রয়েছে, পিআইজে, পিইএলপি, আল আকসা ব্রিগেড সহ অনেকেই। পাশাপাশি ইসরায়েলের সহায়তায় গড়ে ওঠা গ্যাংয়ের দাপট বাড়ছে, যারা লুট করছে, মানুষকে হয়রানি করছে। তাই অনেক গাজাবাসীর বিশ্বাস হামাসের অস্ত্র থাকা দরকার, যেন গ্যাংদের ঠেকানো যায় এবং গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত থাকে। অন্তর্বর্তীকালীন ফোর্সের সহযোগিতা। বিশ্লেষক হিউ ল্যাভট বলেন, হামাস একটি আন্তর্জাতিক টাস্ক ফোর্সকে সহযোগিতা করতে পারে যদি ওই ফোর্স সন্ত্রাস বিরোধী কোনো ভূমিকা না রাখে। অর্থাৎ ফোর্সটি নিরস্ত্রীকরণ পর্যবেক্ষণ করবে, কিন্তু হামাসকে দমন করবে না, এমন নিশ্চয়তা চাইছে হামাস। হামাস শুধু দল নয়, একটি ধারণা। যুদ্ধ 2 বছর পেরিয়েছে, হামাসের বহু নেতা নিহত বা গ্রেপ্তার, কিন্তু তবু দলটি ভেঙে পড়েনি। কারণ হামাস শুধু একটি সংগঠন নয়, এটি একটি প্রতিরোধের প্রতীক। অনেক তরুণ আজও তাদের শহীদের প্রতিশোধ নেয়ার শপথে দলমত নির্বিশেষে ছুটছে হামাসের দিকে। শেষ কথা, অস্ত্র নামলে কি শান্তি আসবে? এই প্রশ্নে আজও দ্বিধায় বিশ্ব। ইসরায়েল চাইছে শান্তির আগে হোক নিরস্ত্রীকরণ, আর হামাস বলছে শান্তি এলেই অস্ত্র নামবে। যুদ্ধ থেমেছে ঠিকই, কিন্তু শান্তির পথ এখনো কাঁটাময়। হামাসের হাতে অস্ত্র যতদিন, ততদিন ইসরায়েল শান্তির দাবি মানতে নারাজ। আবার অস্ত্র ছাড়া হামাস মানেই গাজার নিরাপত্তার ফাঁকা মাঠ। এটাই গাজা সংকটের সবচেয়ে বড় টুইস্ট। অস্ত্র নামবে আগে না দখল উঠবে? প্রশ্নটাই এখন গাজার ভবিষ্যৎ। তেহরানে ইরান রাশিয়ার পারমাণবিক বন্ধন আরো গভীর। নতুন চুল্লি, নতুন চুক্তি। ইরান বলছে এই শক্তি যুদ্ধের নয়, উন্নতির। তেহরানের ব্যস্ত কূটনৈতিক দিনপঞ্জিতে বিশেষ এক দিন। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বৈঠক করলেন রাশিয়ার পারমাণবিক জায়ান্ট রোসাটমের আন্তর্জাতিক বিষয়ক উপমহাপরিচালক নিকোলাই স্পাসকির সঙ্গে। এজেন্ডা একটাই, ইরান রাশিয়ার পারমাণবিক সহযোগিতা আরও এগিয়ে নেয়া। কিন্তু এই বৈঠক শুধু প্রযুক্তিগত নয়, এতে লুকিয়ে আছে এক ভূ রাজনৈতিক বার্তা। যেখানে পশ্চিমা নিষেধাজ্ঞা ইরানের শক্তিকে রুদ্ধ করতে চায়, সেখানে তেহরান মস্কোর হাত ধরে বলছে, আমরা পিছিয়ে পড়ব না। 24 সেপ্টেম্বর ইসলামীর মস্কো সফরের পর এই বৈঠক অনুষ্ঠিত হয়। তখনই উভয় দেশ ইরানের ছোট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক সই করে। এবারের আলোচনায় সেই প্রকল্পগুলোর অগ্রগতি এবং বাস্তবায়নের গতি বাড়ানোর বিষয়েই মূলত জোর দেওয়া হয়েছে। ইরান ও রাশিয়া একসঙ্গে কাজ করছে হরমুজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে, যেখানে 4টি শক্তিশালী 1250 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন চুল্লি নির্মাণের পরিকল্পনা রয়েছে। ইসলামের সফরের মাত্র 2 দিন পর দুই দেশই $25 বিলিয়ন এক ঐতিহাসিক চুক্তি সই করে, যা তাদের যৌথ পারমাণবিক যাত্রাকে নতুন উচ্চতায় নিয়ে যায়। এই চুক্তি ইরান রাশিয়ার 20 বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অংশ, যা জানুয়ারিতে স্বাক্ষরিত হয়েছিল। রাশিয়ান পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমা ইতিমধ্যেই এই চুক্তিকে অনুমোদন দিয়েছে, যা এখন বাধ্যতামূলক রূপ পেয়েছে। এটি স্পষ্ট বার্তা দিচ্ছে, তেহরান ও মস্কোর সম্পর্ক এখন শুধু বন্ধুত্ব নয়, দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব। বৈঠকে আলোচনাকে বিস্তৃত ও ফলপ্রসূ বলে বর্ণনা করেছে ইরানের AEOI। তারা জানিয়েছে, উভয় পক্ষই চলমান সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেছে এবং যৌথ প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের উপর জোর দিয়েছে। অর্থাৎ এখন কথার নয়, কাজের পালা। আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিকাসেভ ইরান সফর করবেন। তিনি ব্যক্তিগতভাবে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট 2 ও 3 এর নির্মাণ অগ্রগতি পর্যবেক্ষণ করবেন। দক্ষিণ ইরানে রাশিয়ার সহযোগিতায় তৈরি এই কেন্দ্র আজ ইরানের শক্তির প্রতীক হয়ে উঠছে। বিশ্লেষকরা বলছেন, এই নতুন অধ্যায় ইরানের জন্য 3টি দিক থেকে তাৎপর্যপূর্ণ। প্রথমত, এটি পশ্চিমা অবরোধের মাঝেও ইরানের প্রযুক্তিগত স্থিতি প্রমাণ করছে। দ্বিতীয়ত, এটি রাশিয়ার সঙ্গে ইরানের রাজনৈতিক ও কৌশলগত বন্ধনকে আরও দৃঢ় করছে। তৃতীয়ত, এটি ইরানের শক্তি নীতিতে স্বনির্ভরতা ও প্রতিরোধ এর দর্শনকে নতুনভাবে প্রতিষ্ঠা করছে। ইরান বারবার বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে, কিন্তু এই শান্তি যেন এক দৃঢ় শক্তির মধ্যেই নিহিত, যেখানে প্রতিটি চুল্লি শুধু বিদ্যুতের উৎস নয়, বরং ইরানের আত্মনির্ভরতার আগুন। পশ্চিম যখন চাপ বাড়ায়, ইরান তখন প্রযুক্তির আলোয় পথ খোঁজে। তেহরান এখন বার্তা দিচ্ছে, পারমাণবিক শক্তি আমাদের অধিকার, আর সহযোগিতা আমাদের উত্তর। উপসাগরে যুদ্ধের গল্প। ইরান বলছে, আমাদের জাহাজে ছোঁয়ার চেষ্টা করলেই প্রতিশোধ হবে।
উপসাগরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের নজর এবার ইরানের তেলবাহী জাহাজগুলোর দিকে, আর তাতেই তেহরান জারি করেছে কঠোর হুঁশিয়ারি। আমাদের জাহাজে হাত দিলে সঙ্গে সঙ্গে জবাব দেওয়া হবে। লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিন জানিয়েছে, ইরান ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের সন্দেহজনক সামুদ্রিক নড়াচড়া শনাক্ত করেছে। ওয়াশিংটন নাকি ইরানের তেলবাহী জাহাজ আটকানোর পরিকল্পনা করছে, নামমাত্র অজুহাত নিষেধাজ্ঞা। কিন্তু তেহরান এটিকে দেখছে অর্থনৈতিক যুদ্ধ হিসেবে, যা তাদের বাণিজ্য পথ অস্থিতিশীল করতে চায়। ইরানের বার্তা স্পষ্ট, আমাদের জাহাজ বা জলসীমায় কোনো উস্কানি মানে যুদ্ধ ঘোষণা। ইরানের প্রস্তুতি। ইরানি বিপ্লবী গার্ড IRGC এবং সামরিক নৌবাহিনী ইতিমধ্যেই পারস্য উপসাগর ও ওমান সাগরে সর্বোচ্চ সতর্কতায় আছে। উপসাগরীয় ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো প্রস্তুত রাখা হয়েছে, যেন মার্কিন নৌবহর সীমা অতিক্রম করলেই সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালানো যায়। একজন ইরানি সামরিক কর্মকর্তা বলেন, আমাদের ক্ষেপণাস্ত্রগুলো শুধু প্রদর্শনের জন্য নয়, প্রতিটি নৌবন্দরে এখন যুদ্ধের প্রস্তুতি। ইরান আরও সতর্ক করেছে, তার আঞ্চলিক মিত্রদের কেউ যদি যুক্তরাষ্ট্রকে সাহায্য করে ইরানি জাহাজ থামানোর চেষ্টায়, তবে তারও জবাব দেওয়া হবে। ইরান আরও সতর্ক করেছে, তার আঞ্চলিক মিত্রদের কেউ যদি যুক্তরাষ্ট্রকে সাহায্য করে ইরানি জাহাজ থামানোর চেষ্টায়, তবে তারও জবাব দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র বলছে, যুক্তরাষ্ট্র স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা এবং প্রলিফারেশন সিকিউরিটি ইনিশিয়েটিভ PSI কাঠামোর আড়ালে ইরানের তেল রপ্তানি রুদ্ধ করার চেষ্টা করছে। তাদের লক্ষ্য ইরানের তেল আয় রোধ করে তেহরানের অর্থনীতি চেপে ধরা। ওয়াশিংটন নাকি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনকে চাপ দিচ্ছে যেন তারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি নৌবাহিনী জোটে যোগ দেয়। কিন্তু আল মায়াদিন বলছে, অনেক আঞ্চলিক দেশ এই অভিযানে যোগ দিতে অনিচ্ছুক, কারণ সবাই জানে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানো মানে পুরো উপসাগরকে আগুনে পরিণত করা। ইরানের শক্তি ও বার্তা। ইরানের নৌ ক্ষমতা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। আধুনিক ড্রোন, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও সমুদ্রভিত্তিক রাডার সিস্টেম দিয়ে তেহরান তৈরি করেছে এক অদৃশ্য ঢাল, যা পারস্য উপসাগরের ওপর ছায়া ফেলেছে। তেহরান বলছে, আমাদের জাহাজ শুধু তেল বহন করে না, তারা ইরানের মর্যাদাও বহন করে। যারা তা থামাতে চাইবে তাদের মুখোমুখি হতে হবে ইরানের লোহার মুষ্টির। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল তেল পরিবহন নিয়ে টানাপোড়েন নয়, এটি আসলে শক্তি প্রদর্শনের নতুন অধ্যায়। যুক্তরাষ্ট্র দেখাতে চায় সে এখনো উপসাগরের প্রভু, আর ইরান প্রমাণ করতে চায় এই সমুদ্র এখন তার প্রতিরোধের দুর্গ। যখন মার্কিন যুদ্ধজাহাজ এগিয়ে আসছে, তখন পারস্য উপসাগরের প্রতিটি ঢেউ যেন ইরানের কণ্ঠে ফিসফিস করে বলছে, আমাদের সমুদ্র, আমাদের সার্বভৌমত্ব, কেউ ছুঁয়ে দেখার সাহস করো না। এ যেন নিঃশব্দ এক যুদ্ধের প্রান্তনে, যেখানে এক পাশে মার্কিন নিষেধাজ্ঞা আর অন্য পাশে ইরানের অদম্য আত্মসম্মান। কে জিতবে এই লড়াই? এখন তা নির্ভর করছে কে আগে গুলি চালায় সেই উত্তপ্ত সমুদ্রের বুকে। গাজায় যুদ্ধবিরতির পরও পুরো অঞ্চল এখনো টগবগ করছে। রক্তাক্ত 2 বছরের যুদ্ধের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, আর এর কেন্দ্রবিন্দুতেই এখন তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজায় আন্তর্জাতিক টাস্ক ফোর্স পাঠাতে সবুজ সংকেত দিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে, তুর্কি সেনারা গাজা মিশনের জন্য পুরোপুরি প্রস্তুত। AFPর প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি বাস্তবায়ন ও শান্তি বজায় রাখতে তুর্কি সেনারা আন্তর্জাতিক টাস্ক ফোর্সে যোগ দেবে। এই নিয়ে আলোচনা করতে ইতিমধ্যেই মিশরের শার্ম আল শেখে পৌঁছেছে তুর্কি সামরিক প্রতিনিধি দল। তুরস্ক এই প্রথম নয়, বহুবার গাজা সংকটে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা নিয়েছে, কিন্তু এবারে বিষয়টা অন্যরকম। যুদ্ধবিরতির পর গাজায় আন্তর্জাতিক টাস্ক ফোর্স গঠন মানে সেখানে এক নতুন ভূ রাজনৈতিক প্রতিযোগিতা শুরু। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধবিরতির আলোচনায় ঘনিষ্ঠ ভূমিকা রাখা তুরস্ক এবার শুধু কূটনৈতিকভাবে নয়, সামরিকভাবেও মাঠে নামছে। প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, তুরস্ক যুদ্ধবিরতি বাস্তবায়ন তদারকির টাস্ক ফোর্সে অংশ নেবে, তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। একই দিনে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, যুক্তরাষ্ট্র, মিশর, তুরস্ক ও কাতার এই 4 দেশ মিলে চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে। এই জোটই যুদ্ধবিরতির পরে শান্তি ও মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয় করবে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইসরায়েলে 200 সেনা পাঠাবে, কিন্তু ফিলিস্তিনি ভূখণ্ডে কোনোভাবেই মোতায়েন হবে না।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড গাজায় সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার সিএমসিসি তৈরি করবে, যার কাজ হবে মানবিক সহায়তা ও নিরাপত্তা তদারকি। অন্যদিকে তুরস্কের অবস্থান আরও দৃঢ়। তারা শুধু তদারক নয়, মাঠে সক্রিয় উপস্থিতি চায়। এরদোয়ান বহুবার বলেছেন, গাজায় শান্তি মানে শুধু যুদ্ধ থামানো নয়, ইসরায়েলি আগ্রাসন ঠেকানো। এই অবস্থানই পশ্চিমা জোটের মধ্যে অস্বস্তি তৈরি করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক অনেকটা টানা পড়ে নেয়। মিশরে 3 দিন ধরে পর্দার আড়ালে চলা নিবিড় আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল এবং হামাস তার প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সম্মত হয়েছে। চুক্তির প্রথম ধাপ সফলভাবে বাস্তবায়িত হলে পরবর্তী ধাপগুলো নিয়ে আলোচনা শুরু হবে। তবে সেই পথ খুব একটা সহজ হবে না, কারণ সেখানে অনেক বিতর্কিত বিষয় রয়েছে। প্রস্তাবনা অনুযায়ী উভয় পক্ষ রাজি থাকলে যুদ্ধ অবিলম্বে শেষ হয়ে যাবে। গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করা হবে এবং সেখানকার সব সামরিক ও সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা হবে। গাজার শাসনভার সাময়িকভাবে ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের একটি অন্তর্বর্তীকালীন কমিটির হাতে দেওয়া হবে। এই কমিটির কার্যক্রম তত্ত্বাবধান করবে একটি শান্তি বোর্ড, যার নেতৃত্বে থাকবেন ডোনাল্ড ট্রাম্প এবং বোর্ডে আরও থাকবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ইরানের ক্ষেপণাস্ত্রের নতুন বার্তা, আমেরিকার দরজায় পৌঁছে যাচ্ছে তেহরানের শক্তি। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বাতাসে নতুন শিরোনাম, কেবল ইসরায়েল নয়, এবার ইরানের ক্ষেপণাস্ত্র পৌঁছাতে পারে আমেরিকার তীরে। এমনই বিস্ফোরক দাবি তুলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরান এখন এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যার পাল্লা 8000 কিলোমিটার, আর মাত্র 3000 কিলোমিটার বাড়ালেই তারা নিউ ইয়র্ক, ওয়াশিংটন, বোস্টন, এমনকি মার-এ-লাগোতেও আঘাত হানতে পারবে। নেতানিয়াহুর এই মন্তব্যে যেন ছিটকে পড়েছে নতুন আগুন। ওয়াশিংটনের সতর্কতা, তেহরানে নীরব আত্মবিশ্বাস। কারণ ইরান দীর্ঘদিন ধরে তার ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে শুধু প্রতিরক্ষা নয়, বরং সার্বভৌম মর্যাদার প্রতীক হিসেবে তুলে ধরেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেছেন, ট্রাম্প প্রশাসনের সহায়তায় তারা একসময় ইরানের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিষ্ক্রিয় করেছিল। তার ভাষায়, আমরাই সেই প্রোগ্রাম ধ্বংস করেছি যা আমেরিকার শহরগুলোকে হুমকি দিচ্ছিল। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কিছু। ইরান যেন ফিরে এসেছে আগের থেকেও বেশি শক্তি নিয়ে, বিজ্ঞান, প্রযুক্তি আর সামরিক সংকল্পে। ইরান এখন এমন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি অর্জন করেছে যা 8000 কিলোমিটার দূরত্ব পাড়িয়ে দিতে সক্ষম। এই হিসাবেই ইসরায়েলের উদ্বেগ, কারণ এর মানে দাঁড়ায় ইরানের নাগাল এখন শুধু তেল আবিব নয়, পুরো ইউরোপ, এমনকি আটলান্টিকের ওপার পর্যন্ত পৌঁছে যাচ্ছে। নেতানিয়াহুর বক্তব্যের পর যুক্তরাষ্ট্র দ্রুত মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াতে শুরু করেছে। অন্তত 1 ডজন মার্কিন KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার এবং অন্যান্য রিফুয়েলিং বিমান কাতারের আল উদেইদ ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। এই ঘাঁটি মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি এবং বিশেষভাবে ইরানের নজরেও পড়ে এসেছে একাধিকবার। জুন মাসে মার্কিন হামলার প্রতিশোধে এখানেই ইরানি ক্ষেপণাস্ত্র পতিত হয়েছিল। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে মার্কিন বিমানবাহী রণতরী USS নিমিটজ বর্তমানে দুবাইয়ের জেবেল আলী বন্দর নোঙর করা আছে। এর যুদ্ধ বিমানগুলো পারস্য উপসাগরে টহল চালাচ্ছে। এই ধরনের প্রস্তুতি সাধারণত বড় সংঘাতের পূর্বাভাসই দেয়। তবে ইরান নিজের পথে অটল। জুনে 12 দিনের যে হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একাধিক ইরানি ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংস করেছিল, এখন সেই স্থানগুলোতে পুনর্গঠনের কাজ চলছে। স্যাটেলাইট ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে নতুন স্থাপনা। মার্কিন সংবাদ মাধ্যম NBC জানিয়েছে, সম্প্রতি ইরান ইমাম খোমেনি মহাকাশ বন্দরে একটি গোপন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এদিকে ইউরোপের 3 দেশ, ইংল্যান্ড, ফ্রান্স ও জার্মানি, ইরানের পারমাণবিক কর্মসূচি পুনরুজ্জীবিত করার জন্য নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু ইরান বলছে, নিষেধাজ্ঞা দিয়ে বিজ্ঞান থামানো যায় না। তেহরানের এই আত্মবিশ্বাসী যেন পুরো গল্পের টুইস্ট। যখন ওয়াশিংটন আতঙ্কিত আর তেল আবিব উদ্বিগ্ন, তখন ইরান নীরবে এগিয়ে যাচ্ছে প্রযুক্তির দুনিয়ায়, নিজের শক্তির স্থপতি হয়ে। শেষ প্রশ্ন একটাই, এটা কি যুদ্ধের আগুনের ইঙ্গিত, নাকি তেহরানের আত্মনির্ভরতার এক নতুন অধ্যায়? ইতিহাস বলছে, ইরানকে ঘেরাও করা যায়, কিন্তু থামানো যায় না। টমাহক পাঠালে সম্পর্ক শেষ, ট্রাম্পকে পুতিনের চূড়ান্ত হুমকি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক স্পষ্ট সতর্কতা দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনের টমাহক ক্ষেপণাস্ত্র পাঠায়, তবে তা হবে সম্পর্ক ধ্বংসের সূচনা।
আলাস্কার শীর্ষ বৈঠকের 1 মাসের মাথায় পুতিনের এই বক্তব্যে আবারও বরফ ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে ওয়াশিংটন মস্কো সম্পর্কের উপর। পুতিন শান্ত গলায় কিন্তু শীতল বার্তায় বললেন, আমি কোনো লক্ষ্য স্থির করিনি, আমি কেবল সত্য বলেছি। টমাহকের মতো অস্ত্র পাঠানো মানে সম্পর্কের শেষ অধ্যায় শুরু। টমাহক মানেই সংঘাতের ঘণ্টা বাজবে। পুতিন বলেন, নতুন অস্ত্র, বিশেষ করে দূরপাল্লার টমাহক, এগুলির উচ্চ নির্ভুলতা ভালো, কিন্তু এটি বন্ধুত্ব নয়, যুদ্ধের সূচনা করবে। তার মতে যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে টমাহক দেয় তবে সেটি রাশিয়া আমেরিকা সম্পর্কের ভঙ্গুর ইতিবাচক প্রবণতাগুলিকে সম্পূর্ণ মুছে দেবে। ওদিকে ওয়াশিংটন কিয়েভের অনুরোধ বিবেচনা করছে রাশিয়ার গভীরে আঘাত হানতে 2500 কিলোমিটার পাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে। খবরটি ছড়াতেই মস্কোতে নেমে আসে কূটনৈতিক অস্থিরতা। কাগজের বাঘ তর্কে নতুন আগুন। সম্প্রতি ট্রাম্প ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে কাগজের বাঘ বলে মন্তব্য করেন। জবাবে পুতিন কটাক্ষ করে বলেন, রাশিয়ার অগ্রগতি ঠেকাতে না পারা ন্যাটোই কি আসল কাগজের বাঘ নয়? তার এই বক্তব্য রুশ রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত হয়েছে, যা দেখিয়েছে মস্কোর আত্মবিশ্বাস এখনো অটল, এমনকি ট্রাম্পের রাগও তাতে ফিকে। রাশিয়ার শক্তি ও প্রস্তুতি। ক্রেমলিনের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, রাশিয়া এখন যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। পারমাণবিক শক্তিধর দেশটি নতুন প্রজন্মের প্রতিরক্ষা নেটওয়ার্ক গড়ে তুলছে, যা টমাহক সহ যে কোনো শত্রু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম। পুতিন আরও বলেন, আমরা জানি টমাহক পরিচালনা মার্কিন সামরিক সম্পৃক্ততা ছাড়া অসম্ভব, তাই এমন পদক্ষেপ নিলে তা সরাসরি সংঘর্ষের দিকে ঠেলে দেবে। রাশিয়ার সামরিক সূত্র জানিয়েছে, প্রয়োজনে তারা নতুন S-500 প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করবে, যা 200 কিলোমিটার উচ্চতায় শত্রু ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। আমরা আমাদের আকাশ অপ্রবেশযোগ্য রাখব, বলেছে মস্কো। সম্পর্কের প্রান্তে দাঁড়িয়ে বিশ্ব। 15 আগস্ট আলাস্কা বৈঠকে ট্রাম্প ও পুতিনের মধ্যে যে সামান্য সৌহার্দ্য দেখা দিয়েছিল তা এখন ভাঙনের দ্বারপ্রান্তে। ট্রাম্পের হতাশা ও পুতিনের চূড়ান্ত সতর্কতা মিলিয়ে বিশ্ব আবার সেই শীতল যুদ্ধের ছায়া দেখছে। রয়টার্স জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর মজুদের প্রয়োজনে টমাহক সরবরাহ বাস্তবসম্মত নয়, তবে আলোচনা এখনো চলছে। রাশিয়া এদিকে স্পষ্ট জানিয়েছে, আমাদের সীমা পার করলে আমরা প্রতিরক্ষা নয়, প্রতিশোধ নেব। পুতিনের শেষ কথা। শেষে পুতিন শান্ত কণ্ঠে বলেন, আমি কোনো লক্ষ্য স্থির করিনি, আমি শুধু বলেছি যা ঘটবে তা সত্যিই ঘটবে, কিন্তু এর দায়ভার আমাদের নয়। তার এই কথা যেন শীতল বাতাসে গর্জে উঠল। যুদ্ধ হয়তো এখনো শুরু হয়নি, কিন্তু রাশিয়া প্রস্তুত। আর টমাহক যদি আকাশে ওঠে তাহলে ইতিহাস নতুন অধ্যায় লিখবে, রাশিয়ার আকাশে আগুনের প্রতিরোধের অধ্যায়। নিষেধাজ্ঞার মাঝেও মহাকাশে ইরানের গর্জন। চাবাহার থেকে শুরু এক নতুন যুগের ঘোষণা। একদিকে পশ্চিমা নিষেধাজ্ঞার ভার, অন্যদিকে ইরানের চোখে আকাশ ছোঁয়ার স্বপ্ন। ঠিক সেই মুহূর্তে তেহরান এমন এক ঘোষণা দিল যা যেন পৃথিবীর মাধ্যাকর্ষণকেও চ্যালেঞ্জ জানিয়ে বলল, আমরা থামব না। ইরানি মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়ে চাবাহার মহাকাশ বন্দরের প্রথম ধাপ সম্পূর্ণ হওয়ার ঘোষণা দেন। এটি এমন এক স্পেসপোর্ট যা কঠিন জ্বালানি চালিত রকেট উৎক্ষেপণের জন্য প্রস্তুত। প্রেস টিভিকে তিনি জানান, উদ্বোধনী উৎক্ষেপণের প্রস্তুতি এখন পুরো দমে চলছে। আরও বড় চমক, এটি কেবল শুরু। সালারিয়া বলেন, দ্বিতীয় ধাপের কাজ চলছে তরল জ্বালানি রকেটের জন্য, যা শেষ হলে চাবাহার হবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী মহাকাশ ঘাঁটি। চাবাহারের অবস্থানও এক বিস্ময়। ইরানি কর্মকর্তাদের ভাষায় এর ভৌগোলিক অবস্থান এতটাই অনুকূল যে এটি 40 থেকে 100 ডিগ্রির প্রবণতাযুক্ত কক্ষপথে প্রবেশাধিকার দেয়। অর্থাৎ এখান থেকে উপগ্রহের নক্ষত্রমালা বা স্যাটেলাইট কনস্টেলেশন তৈরি করা সম্ভব, যা আগে কেবল মহাশক্তিগুলোর একচেটিয়া অধিকার ছিল। পশ্চিমা দেশগুলোর চোখ কপালে তুলে দিয়েছে এই অগ্রগতি, কারণ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি মাত্র কয়েকদিন আগেই ইরানের ওপর পুরনো নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে, 1 দশক পর, নতুন পারমাণবিক চুক্তি ব্যর্থ হওয়ার পর। কিন্তু নিষেধাজ্ঞা যতই ঘন হোক, ইরানের আকাশে উত্থান থেমে থাকেনি। ইরানের মহাকাশ পরিকল্পনা এখন এক মহাকাব্য। সালারিয়ে জানিয়েছেন, জাফর 2 এবং পায়া নামের 2টি দূরবর্তী সংবেদনশীল উপগ্রহ আগামী মাসগুলোতে উৎক্ষেপিত হবে। এর সঙ্গে নাহিদ 2 উঠবে ইরানের নিজস্ব সিমোর্গ রকেটে, আর শহীদ সোলাইমানি প্রকল্পের অধীনে আসছে আরও একাধিক পরীক্ষামূলক স্যাটেলাইট। সবচেয়ে চমকপ্রদ অংশ, ইরান এখন চীনের চাঁদ অভিযানে যোগ দিয়েছে। চাংই-8 লুনার প্রোগ্রামের অংশ হিসেবে ইতিমধ্যেই নকশা পর্ব শেষ হয়েছে, ইঞ্জিনিয়ারিং মডেল তৈরি শুরু হতে যাচ্ছে। অর্থাৎ ইরানের পতাকা এবার উঠবে চাঁদের পথে।
সেই সঙ্গে চলছে নতুন প্রজন্মের গবেষণা ক্যাপসুল তৈরির কাজ, যা জীবন্ত প্রাণীর ওপর বিকিরণ, তাপমাত্রা ও চাপের প্রভাব পরীক্ষা করতে পারবে। 2023 সালে 500 কেজি রি-এন্ট্রি ক্যাপসুলের সফল উৎক্ষেপণের পর এখন আরও শক্তিশালী প্রোটোটাইপ তৈরি হচ্ছে। ইরান শুধু রাষ্ট্রীয় পর্যায়ে নয়, বেসরকারি খাতেও বিপ্লব ঘটাচ্ছে। কাউসার 2 নামের স্যাটেলাইটটি 4 মিটার রেজলিউশনের ছবি তুলতে সক্ষম, আর এটি তৈরি করেছে ইরানের বেসরকারি কোম্পানি। শহীদ সুলাইমানের ন্যারো ব্যান্ড স্যাটেলাইট নক্ষত্রমালায় যোগ হতে যাচ্ছে 20টি ন্যানো স্যাটেলাইট, যার 2টি ইতিমধ্যে পরীক্ষিত। ইরানের কর্মকর্তারা জানান, একাডেমিক প্রতিষ্ঠান ও প্রযুক্তি কোম্পানিগুলোকেও এখন স্যাটেলাইট নির্মাণে সরাসরি অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। তাদের চোখে এটি কেবল একটি বিজ্ঞান যাত্রা নয়, এক জাতীয় আত্মনির্ভরতার ঘোষণা। নিষেধাজ্ঞার দেয়াল যতই উঁচু হোক, ইরানের বিজ্ঞানীরা যেন এক একজন রকেট হয়ে তা ভেদ করছেন। তেহরানের জন্য চাবাহার এখন কেবল একটি মহাকাশ বন্দর নয়, বরং আকাশের সঙ্গে যুদ্ধের এক নতুন প্রতীক। আর পশ্চিমা বিশ্ব তারা আবারও বুঝতে পারল, ইরানকে থামানো যায় না, কেবল আকাশের দিকে তাকিয়ে তার উত্থান দেখতে হয়। ইরানের হাতে আসছে রাশিয়ার Su-35। মধ্যপ্রাচ্যে উত্তাপ ক্রমেই বাড়ছে। একদিকে যুদ্ধবিধ্বস্ত গাজা, অন্যদিকে তেল আবিব। আর এই উত্তপ্ত প্রেক্ষাপটে রাশিয়া এমন একটি সিদ্ধান্ত নিল, যা পুরো অঞ্চলের কৌশলিক ভারসাম্য পাল্টে দিতে পারে। সম্প্রতি ফাঁস হওয়া এক গোপন নথি বলছে, রাশিয়া ইরানকে দিচ্ছে ভয়ঙ্কর অস্ত্র, যা শুধু ইসরায়েলের জন্য হুমকি নয়, বরং এক দুঃস্বপ্ন। জুন মাসে ইসরায়েলের আকস্মিক হামলার জবাব দিয়েছিল শক্তিশালী ইরান। ইসলামিক রিভলিউশনারি গার্ড IRGC নিজেদের তৈরি রাডার, জ্যামিং প্রযুক্তি এবং অ্যান্টি এয়ারক্রাফট অস্ত্র দিয়ে শত শত ইসরায়েলি ড্রোন ধ্বংস করেছিল। তবু যুদ্ধের শেষে ইরান বুঝেছিল, আধুনিক যুদ্ধ বিমান ও উন্নত রাডার ছাড়া আকাশে আধিপত্য পাওয়া কঠিন। তাই শুরু হলো নতুন প্রস্তুতি, আর সেই প্রস্তুতির কেন্দ্রবিন্দুতে রাশিয়ার হাত রয়েছে। এই দুই দেশের সম্পর্ক আরও গভীর হয়েছিল ইউক্রেন যুদ্ধের সময়। তখন রাশিয়া ইরানের কামিকাজি ড্রোন ব্যবহার করে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। এরপরই পুতিন ও আয়াতুল্লাহ খামেনির সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছায়। ফাঁস হওয়া নথি বলছে, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোস্টেকের রেডিও ইলেকট্রনিক টেকনোলজিসের রপ্তানি তথ্য থেকে জানা গেছে, ইরানকে গ্রাহক কোড 364 হিসেবে দেখানো হয়েছে। নথি অনুযায়ী 6 বিলিয়ন ইউরো মূল্যের 48টি Su-35 যুদ্ধ বিমানের চুক্তি হয়েছে। অর্থাৎ 2026 থেকে 2028 সালের মধ্যে ইরানের হাতে পৌঁছাবে এই অত্যাধুনিক ফাইটার জেট। Su-35 মূলত রাশিয়ার Su-27 ফ্ল্যাঙ্কার এর আধুনিক সংস্করণ। এটি একসঙ্গে আকাশে আধিপত্য বিস্তার এবং স্থল আক্রমণ দুটোতেই কার্যকর। টার্বোফ্যান ইঞ্জিন এবং দুর্দান্ত গতিশীলতা দিয়ে এটি যে কোনো প্রতিপক্ষকে চমকে দিতে সক্ষম। চমক লাগার বিষয় হলো, রাশিয়া শুধু রপ্তানি নয়, ইরানে তৈরি বা সংযোজনের পরিকল্পনা দিয়েছে। 2024 সালের শুরু থেকেই রাশিয়ার সুখোই ও KIET-এর প্রকৌশলীরা ইরানে অবস্থান করছেন। তারা সম্ভাব্য সংযোজন প্রকল্পের তদারকি করছেন। এভাবে ইরান ভবিষ্যতে 48 থেকে 72টি ফাইটার জেট নিজ দেশে তৈরি করতে পারবে। এটি 1970-এর দশকের পর প্রথম আধুনিক ফাইটার উৎপাদন প্রকল্প। ইরানের বর্তমান বিমান বহর পুরনো মার্কিন F4 ফ্যান্টম 2, F5 টাইগার 2 এবং অল্প সংখ্যক F14 টমক্যাটের ওপর নির্ভরশীল। Su-35 আসলে এই পরিস্থিতিকে পুরোপুরি বদলে দেবে। বিশ্লেষকদের মতে 2027 সালের মধ্যে পূর্ণ স্কোয়াড্রন গঠন করলে ইসরায়েলের জন্য আকাশে এটি নতুন দুঃস্বপ্ন হবে। কল্পনা করুন, মধ্যপ্রাচ্যের আকাশে হঠাৎ Su-35 আধিপত্য বিস্তার করছে। ইসরায়েলের আকাশে নতুন শক্তির উপস্থিতি, এবং এই শক্তি তৈরি হচ্ছে রাশিয়া ও ইরানের যৌথ প্রচেষ্টায়। শুধুই অস্ত্র নয়, এটি রাজনৈতিক শক্তি, কৌশলিক বার্তা এবং আঞ্চলিক শক্তির নতুন চিত্র। মধ্যপ্রাচ্যে নতুন গেম শুরু হচ্ছে। যে দেশগুলো আগে শত্রুদের চোখে ভয় দেখাতে পারত, এখন তাদের আকাশেই নতুন শক্তি দাঁড়িয়ে আছে। ইরান শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণের সক্ষমতা দেখাচ্ছে। Su-35 এর আগমন শুধু বিমান বহন নয়, পুরো অঞ্চলকে নতুন কৌশলিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে বাধ্য করবে। মধ্যপ্রাচ্য এখন দেখছে এক নতুন যুদ্ধ সামরিক যুগের সূচনা, আর ইরান রাশিয়ার সহায়তায় সেই যুদ্ধের শীর্ষে দাঁড়াচ্ছে। ইলাকের সমুদ্র সৈকতে হুথি আতঙ্ক। হুথি ড্রোন থামাতে ব্যর্থ হওয়ার পর ইসরায়েলের মরিয়া পদক্ষেপ। ইসরায়েলের বন্দর শহর ইলাক এখন যুদ্ধক্ষেত্রের মতো। সৈকতে, পার্কে এবং ক্রীড়া মাঠে হঠাৎ করে পাবলিক বোমা আশ্রয়স্থল তৈরি করা হয়েছে। IDF জানিয়েছে, উন্মুক্ত এলাকায় নিরাপদ আশ্রয় প্রদানের জন্য এই ব্যবস্থা জরুরি, কারণ
হুথিদের ড্রোন আক্রমণ থামানো এখন আর কেবল সম্ভাব্য নয়, এটি প্রমাণ করছে হুথিদের কাছে আকাশেও বড় শক্তি রয়েছে। সম্প্রতি হুথিরা ৯১তম ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যদিও এর মধ্যে অনেকগুলোকেই আইডিএফ বাধাগ্রস্ত করেছে। সতর্কতার কারণে লক্ষ লক্ষ মানুষকে আশ্রয়স্থলে পাঠানো হয়েছে। শহরের কেন্দ্র, মৃত সাগর এবং দক্ষিণ পশ্চিম তীর বরাবর সাইরেন বাজানো হয়েছে। সতর্কীকরণের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মানুষ দ্রুত আশ্রয়স্থলে পৌঁছেছে। ড্রোন ধ্বংসের চেষ্টা হয়েছে, কমপক্ষে ২টি ইন্টারসেপ্টর মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে। তবে আইডিএফ জানিয়েছে ২টি আয়রন ডোম ক্ষেপণাস্ত্র দিয়ে হুথি ড্রোনকে থামাতে ব্যর্থ হয়েছে। ব্যর্থতার কারণ চিহ্নিত করা হয়েছে এবং সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি ইঙ্গিত দেয় যে হুথিরা শুধুমাত্র ক্ষেপণাস্ত্র নয়, উন্নত ড্রোন প্রযুক্তিতেও সক্ষম। ইলাতের সানবে, লাইট হাউস সৈকত, ফ্যাটকিন পার্ক এবং অন্যান্য এলাকায় আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী বাসিন্দাদের ৩০ সেকেন্ডের মধ্যে আশ্রয়স্থলে পৌঁছানো বাধ্যতামূলক। এই দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা স্থানীয়দের জীবন বাঁচাচ্ছে। অগাস্টে হুথি ড্রোন আক্রমণে ইলাতে ২০ জন আহত হয়েছিল। তখনও আইডিএফ এর প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। তবে হুথিরা থেমে নেই। তারা অব্যাহতভাবে নিত্য নতুন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলকে টার্গেট করে। হুথিদের সামরিক ক্ষমতা এবার কেবল কেন্দ্রীয় সীমার মধ্যে সীমাবদ্ধ নয়। তাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি মধ্যপ্রাচ্যে নতুন শক্তির প্রতীক হয়ে উঠছে। হুথিরা ইয়েমেন থেকে ছোড়া ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের নিরাপত্তা ব্যর্থ করতে সক্ষম হচ্ছে, যা প্রমাণ করছে তাদের আকাশে আধিপত্য কেবল বৃদ্ধি পাচ্ছে। ইলাতের কর্তৃপক্ষ ইতিমধ্যেই বুঝে গেছে হুথিরা এখন ছোট শহরকে লক্ষ্য করে মারাত্মক ক্ষতি করতে পারে। তাই সৈকত, পার্ক এবং খোলা মাঠে আশ্রয়কেন্দ্র তৈরি করা হলো। নিরাপত্তা ব্যবস্থা এখন ২৪ ঘন্টায় সচল। হুথিদের এই নতুন ক্ষমতা মধ্যপ্রাচ্যে নতুন ধরনের আতঙ্ক সৃষ্টি করছে, যেখানে প্রতিটি মুহূর্তেই আকাশ থেকে আঘাতের সম্ভাবনা থাকে। এই পরিস্থিতিতে ইলাতের বাসিন্দারা এখন জীবনকে আশ্রয় কেন্দ্রের সঙ্গে মেলাতে শিখেছে। হুথিরা প্রমাণ করেছে তারা শুধু আক্রমণ চালাতে পারে না, তারা মধ্যপ্রাচ্যে নতুন শক্তির প্রতীক। ইলাতের সৈকত, পার্ক ও খোলা মাঠে তৈরি আশ্রয় কেন্দ্রের দৃশ্য দেখলে বোঝা যায় হুথিরা শুধু শত্রু নয়, বরং আকাশের একজন আধিপত্যশালী শক্তি। মধ্যপ্রাচ্যে হুথিদের এই উত্থান ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ। প্রতিটি সাইরেন, প্রতিটি ড্রোন আক্রমণ, প্রতিটি ক্ষেপণাস্ত্র সবই প্রমাণ করে হুথিরা এখন কেবল ইয়েমেনের সীমার মধ্যে সীমাবদ্ধ নয়, তারা পুরো আঞ্চলিক ভারসাম্যকে বদলে দিতে পারে। ট্রাম্পের প্রতি ইরানের তীব্র হুঁশিয়ারি। সমুদ্রের শত্রুর যে কোনো নড়াচড়ায় আসবে জবাব। পারস্য উপসাগরের গর্জন যেন এক নতুন অধ্যায়ের সূচনা। ইরানের বিপ্লবী গার্ড IRGC প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরের কণ্ঠে এখন আগুন। সরাসরি সতর্কবার্তা দিলেন ট্রাম্প ও নেতানিয়াহুকে, শত্রুদের যে কোনো পদক্ষেপেরই জোরালো প্রতিক্রিয়া দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে যখন মার্কিন নৌবহর আর যুদ্ধ বিমানগুলোর চলাচল বেড়ে গেছে, যখন ইসরায়েলি আক্রমণের আশঙ্কা নতুন করে মাথাচাড়া দিচ্ছে, ঠিক তখনই তেহরান জানালো ইরান প্রস্তুত। পারস্য উপসাগরে পাকপুরের সফর, প্রস্তুতির ঝলক। IRGC কমান্ডার পাকপুর সম্প্রতি পারস্য উপসাগরে যান। সেখানে নৌবাহিনীর ঘাঁটিতে গিয়ে সৈন্যদের সঙ্গে কথা বলেন, পর্যালোচনা করেন যুদ্ধ প্রস্তুতি। ইরানি সরকারি সংবাদ মাধ্যম জানায় সফরে পাকপুর সৈন্যদের আত্মবিশ্বাসে অভিভূত হন। তিনি বলেন, ১২ দিনের আরোপিত যুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী ইহুদিবাদী শাসন ও যুক্তরাষ্ট্রকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিল। এ ছিল এক প্রতীকী লড়াই, যেখানে প্রযুক্তি নয়, সাহস আর আধ্যাত্মিক বিশ্বাসী জয় এনে দিয়েছিল ইরানকে। শত্রুদের যে কোনো নড়াচড়া জবাব পাবে, পাকপুরের যুদ্ধের ঘোষণা। পাকপুরের ভাষায়, সমুদ্রে যদি শত্রুদের সামান্য নড়াচড়াও দেখা যায়, IRGC নৌবাহিনী পূর্ণ প্রস্তুতিতে জবাব দেবে। তার এই বক্তব্য এখন পুরো অঞ্চলে আলোচনার কেন্দ্রবিন্দু, কারণ এর আগেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে, আর ইসরায়েল বারবার বলেছে তারা ইরানের পারমাণবিক স্থাপনায় নতুন হামলার জন্য প্রস্তুত। কিন্তু তেহরানের প্রতিক্রিয়া ছিল ভিন্ন। হুঁশিয়ারি নয়, ঘোষণা। ইরান জানিয়ে দিল, এবার প্রতিরক্ষা নয়, প্রতিশোধী হবে উত্তর। ইরানের শক্তির প্রতিফলন, ড্রোন, মিসাইল ও মনোবল। ১৩ জুন ইসরায়েল যখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তখন অনেকেই ভেবেছিল এবার ইরান হয়তো নীরব থাকবে। কিন্তু ইতিহাসের পাতায় সেই ধারণা মুছে দিল ইরানের প্রতিক্রিয়া। তারা একযোগে ডজন খানেক হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ছুড়ে দেয়। লক্ষ্য ছিল তেল আবিব, হাইফা, বেরশেবা। আকাশ কাঁপিয়ে ওঠে। ইসরায়েলের লৌহ গম্বুজ ছিঁড়ে বেরিয়ে আসে আগুনের লেলিহান শিখা।
12 দিনের সেই যুদ্ধ ইসরায়েলি শহরগুলোকে থমকে দেয় আর প্রমাণ করে ইরান শুধু নামেই নয়, বাস্তবেই আঞ্চলিক শক্তি। মুসাভির বার্তা। নৌবাহিনী তৈরি সর্বাত্মক যুদ্ধে ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহমান মুসাভি নৌ ইউনিট পরিদর্শন করেন। তাসনিম নিউজের প্রতিবেদনে তিনি বলেন, ইরানি নৌবাহিনী যে কোনো হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। তার দাবি, আইআরজিসি নৌবাহিনী এখন এমন ক্ষমতা অর্জন করেছে যা সম্ভাব্য সংঘর্ষে শত্রুর শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ করবে। 22 জুন যুক্তরাষ্ট্র যখন ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়, তখন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। তবে 25 জুন এক মার্কিন দালালিকৃত অস্ত্রবিরতিতে যুদ্ধ থামে। কিন্তু ইরানের বার্তা আজও স্পষ্ট, যুদ্ধ থামতে পারে, প্রতিরোধ নয়। পারস্য উপসাগরের ঢেউয়ের মতোই ইরানের শক্তি গভীর, অবিরাম। ট্রাম্প বা নেতানিয়াহুর জন্য সেটিই সবচেয়ে বড় সতর্কবার্তা। তেহরান যেন বলছে, আমরা যুদ্ধ চাই না, কিন্তু লড়াই থামাবো না, কারণ ইরানের মর্যাদা বজ্রের মতোই অটল।